কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেমগুলোকে সলভ করতে অনেক সময় লাগছে, কম্পাউন্ড ইন্টারেস্ট টপিকটিকে অনেক কঠিন মনে হচ্ছে, তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি বিপুল তোমাদের সকলকে লার্ন টু লার্নার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা শুরু করব। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। সিম্পল ইন্টারেস্ট টপিকটিকে আমরা সকলেই খুব ভালো করে শিখে নিয়েছি। এবার আমাদেরকে যদি প্রশ্ন করা হয় সিম্পল ইন্টারেস্ট বলতে কি বোঝো, আমরা সকলেই বলবো সিম্পল ইন্টারেস্ট হলো এমন একটি ইন্টারেস্ট যেটি প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর কাউন্ট করা হয়। সরল সুদ হলো এমন একটি সুদ যেটি প্রতিটি সাইকেলে মূলধনের উপর হিসাব করা হয়। একটি এক্সাম্পলের সাহায্যে বোঝাতে বলা হলে কিভাবে বোঝাবো? আমরা বলবো, ধরে নাও প্রিন্সিপাল 10,000 টাকা। প্রিন্সিপাল কত? 10,000 টাকা। এবং সুদের হার হলো 10% পার সাইকেল। সুদের হার কত? 10% পার সাইকেল। সাইকেল কি? সাইকেল হলো একটি নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাকে আমরা এক সাইকেল বলি। যেমন যদি 1 বছর অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে হবে 1 বছর। যদি 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে হবে 6 মাস। যদি 4 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে হবে 4 মাস। বোঝা গেল? সময়টা হলো 3 সাইকেল, ঠিক আছে? 3 সাইকেল মানে কত সময় হতে পারে বলো? যদি 1 বছর অন্তর অন্তর সুদ হিসাব করা হয়, এক সাইকেল মানে 1 বছর, তাহলে 3 সাইকেল মানে 3 বছর হবে, তাই না? যদি 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে 6 মাস। 3 সাইকেল মানে কত হবে? 18 মাস। যদি 3 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয় তাহলে এক সাইকেল মানে 3 মাস। 3 সাইকেল মানে কত হবে? 9 মাস। তাহলে সময়টা হবে 9 মাস। বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে বলো, প্রথম সাইকেলে সরল সুদের পরিমাণ কত হবে? দ্বিতীয় সাইকেলে সরল সুদের পরিমাণ কত হবে? এবং তৃতীয় সাইকেলে সরল সুদের পরিমাণ কত হবে? তোমরা সকলেই পারবে, তাই না? বলো। দেখো, আমরা জানি সরল সুদ প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর কাউন্ট হয়, তাই না? তাহলে প্রথম সাইকেলে কত সুদ পাওয়া যাবে? 10,000-এ 10%, অর্থাৎ 1,000 টাকা, তাই না? দ্বিতীয় সাইকেলে কত সুদ পাওয়া যাবে? প্রিন্সিপালের উপর সুদ পাওয়া যাবে 10,000-এ 10%, অর্থাৎ 1,000 টাকা, তাই তো? তৃতীয় সাইকেলে কত সুদ পাওয়া যাবে? প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে 10,000-এ 10%, অর্থাৎ 1,000 টাকা, তাই তো? তাহলে 3টি সাইকেলে মোট সুদের পরিমাণ কত হবে? 1,000 প্লাস 1,000 প্লাস 1,000, অর্থাৎ 3,000 টাকা। এটা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট, তাই তো? আমাদের টপিকের নাম হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, চলো বোঝার চেষ্টা করি। কম্পাউন্ড ইন্টারেস্ট হলো এমন একটি ইন্টারেস্ট যেটি প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর কাউন্ট তো হবেই। প্রতিটি সাইকেলে প্রিন্সিপালের উপর কাউন্ট তো হবেই, সাথে পূর্ববর্তী সাইকেলগুলির ইন্টারেস্টের উপরেও কাউন্ট হবে। যেমন এখানে দেখো
প্রথম সাইকেলে প্রিন্সিপালের উপরে 10% সুদ পাওয়া গেল, অর্থাৎ 1000 টাকা সুদ পাওয়া গেল। ঠিক আছে, প্রথম সাইকেলের আগে কোনো সাইকেল আছে? নেই, তার মানে প্রথম সাইকেলের আগে কোনো সুদ নেই, তাই না? আচ্ছা, এবার দ্বিতীয় সাইকেলে যাও। দ্বিতীয় সাইকেলে প্রিন্সিপালের উপর 10%, অর্থাৎ 1000 টাকা সুদ পাওয়া গেল। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় সাইকেলের আগে একটি সাইকেল আছে, তাই না? আগের সাইকেলে 1000 টাকা সুদ পাওয়া গেছে, তাই তো? তাহলে এই আগের সাইকেলে যে সুদটা পাওয়া গেছে তার উপরেও সুদ পাওয়া যাবে। বোঝা গেল? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হলো তা সুদের উপরেও সুদ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই 1000-এর উপরে সুদ পাওয়া যাবে কত পার্সেন্ট? 10%। 1000-এ 10% মানে কত বলো? 100 টাকা, তাই না? ঠিক আছে, এবার তৃতীয় সাইকেলে যাও। দেখো, প্রিন্সিপালের উপর 10% পাওয়া গেল, মানে 1000 টাকা সুদ পাওয়া গেল। আচ্ছা, কিন্তু তৃতীয় সাইকেলের আগে দুটি সাইকেল আছে, এর উপরে কিছু সুদ পাওয়া গেছে, তাই না? সরি, এখানে কিছু সুদ পাওয়া গেছে, তাই তো? এবার তৃতীয় সাইকেলে কি হবে? এই সুদের উপরে সুদ পাওয়া যাবে। কি বলেছিলাম? পূর্ববর্তী সাইকেলগুলির সুদের উপরেও সুদ পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 1000 এর উপর সুদ পাওয়া যাবে। 1000-এ 10% মানে 100। ঠিক আছে, এই 1000-এর উপরে সুদ পাওয়া যাবে। কত পাওয়া যাবে? 1000-এ 10% মানে 100। এই 100-এর উপরে সুদ পাওয়া যাবে, তাই না? এটাও তো পূর্ববর্তী সাইকেলগুলির সুদ, তাই তো? 100-এ 10% মানে 10। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা বোঝাচ্ছে সিম্পল ইন্টারেস্টকে, আর এই পুরো পার্টটা বোঝাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এই পুরো পার্টটা কি বোঝাচ্ছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এই ভ্যালুগুলোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে 3টি সাইকেলের কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব। ঠিক, আচ্ছা, এবার দেখো, এটা সিম্পল ইন্টারেস্ট, এই পুরো পার্টটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? তাহলে এই পার্টটি কি বোঝাবে বলো তো? এটা কি বলতে পারবে? এই পার্টটি কি বোঝাবে? দেখো, এই পুরো পার্টটি 3টি সাইকেলের কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? এই পার্টটি 3টি সাইকেলের সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যদি সিম্পল ইন্টারেস্ট মাইনাস করে দেওয়া হয়, তাহলে এই পুরো পার্টটা থেকে যদি এই পার্টটা মাইনাস করে দেওয়া হয় তাহলে এই পার্টটা থাকবে। তার মানে এটা কি বোঝাচ্ছে বলো? এটা বোঝাচ্ছে 3টি সাইকেলের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস 3টি সাইকেলের সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেল? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বোঝাচ্ছে এটা। ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নাও। এবার আমরা দুটি সাইকেল নিয়ে কাজ করব। প্রথম সাইকেল, দ্বিতীয় সাইকেল। প্রথম সাইকেলে সুদের পরিমাণ কত হবে? প্রথম সাইকেলে শুধুমাত্র প্রিন্সিপালের উপরেই সুদ পাওয়া যাবে। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 10,000 টাকা। তাহলে প্রথম সাইকেলে সুদের পরিমাণ কত হবে? 10,000-এ 10%, অর্থাৎ 1000 টাকা। ঠিক, দ্বিতীয় সাইকেলে সুদের পরিমাণ কত হবে? দ্বিতীয় সাইকেলে প্রিন্সিপালের উপরে সুদ তো পাওয়া যাবেই, সাথে প্রথম সাইকেলে যত সুদ পাওয়া গেছে তার উপরেও সুদ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সাইকেলে কত সুদ পাওয়া যাবে? এই 10,000-এ 10%, অর্থাৎ 1000 টাকা সুদ তো পাওয়া যাবেই। ঠিক আছে, তাছাড়া প্রথম সাইকেলে যত সুদ পাওয়া গেছে তার উপরেও সুদ পাওয়া যাবে 1000-এ 10%, মানে 100 টাকা সুদ পাওয়া যাবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এটা কি বোঝাবে?
এটা বোঝাবে দুটি সাইকেলের সিম্পল ইন্টারেস্ট, তাই না? তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 1000 প্লাস 1000, 2000 টাকা। আর এই পুরো পার্টটা কি বোঝাবে বলো? এই পুরো পার্টটা বোঝাবে দুটি সাইকেলের কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার দেখো এই পুরো পার্টটা থেকে যদি এই পার্টটা মাইনাস করে দেওয়া হয় তাহলে এটা থাকবে, তাই না? এটা থাকবে। তাহলে এটা কি বলো? এটা হলো দুটি সাইকেলের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস দুটি সাইকেলের সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সটা কি করে আসবে? এই ডিফারেন্সটা কি করে আসবে বলো? প্রথম সাইকেলে যত সুদ পাওয়া যাবে তার উপরে যে সুদটা পাওয়া যায় সেটা হয় ডিফারেন্স। বোঝা গেল? ঠিক আছে, দেখো বুঝতে পারছো কি না? দেখো প্রথম সাইকেলে সুদটা কি করে পাই? প্রিন্সিপালের উপরে পাই। ঠিক আছে, প্রথম সাইকেলে সুদটা পাই প্রিন্সিপালের উপরে, তাই তো? এটা প্রিন্সিপালের উপরে পেলাম। আর এই সুদটা কি করে পাই? প্রথম সাইকেলে যত সুদ পাই তার উপরে এই সুদটা পাই, তাই তো? তাহলে প্রিন্সিপাল যদি পি টাকা হয়, ঠিক আছে, এবং সুদের হার যদি R% হয়, তাহলে প্রথম সাইকেলে সুদের পরিমাণ হবে পি ইন্টু R%, পি এর R%, তাই তো? তাহলে এই ডিফারেন্সটা কি আসবে বলো? এই ডিফারেন্সটা কি আসবে, কিভাবে আসবে? এই সুদের উপরে সুদ পাওয়া যাবে কত পার্সেন্ট? R%। বোঝা গেল? কি বুঝতে পারলে? তাহলে এই ডিফারেন্সটা, এটা বোঝাবে ডিফারেন্সকে, দুটি সাইকেলের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস দুটি সাইকেলের সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেল? দেখো আবার বোঝার চেষ্টা করো। প্রথম সাইকেলে সুদের পরিমাণ কত হবে? প্রিন্সিপালের উপরে R%, তাই না? প্রিন্সিপালের উপরে হয়। আচ্ছা, এবার প্রথম সাইকেলে যে সুদটা পাওয়া গেল তার উপরে যে সুদ পাওয়া যাবে সেটা কি বোঝাচ্ছে বলো? দুটি সাইকেলের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস দুটি সাইকেলের সিম্পল ইন্টারেস্ট। বোঝা গেল? তাহলে এটা কি হবে বলো? পি R% তার হোল স্কয়ার, এইভাবে বলতে পারি। বোঝা গেল? বুঝতে পারলে? চলো এবার কিছু প্রবলেম করি। চঞ্চল ঘোষ স্যারের বই থেকে 12 নম্বর প্রশ্নটি দেখো। বার্ষিক 5% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 100 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে? 2 বছরের সরল সুদ 100 টাকা, তাহলে আমাকে বলো প্রথম বছরে সরল সুদের পরিমাণ কত হবে এবং দ্বিতীয় বছরে সরল সুদের পরিমাণ কত হবে? তোমরা সকলেই পারবে, বলো। দেখো 2 বছরে সরল সুদের পরিমাণ 100 টাকা, তাহলে প্রথম বছরে সরল সুদের পরিমাণ হবে 50 টাকা, দ্বিতীয় বছরে সরল সুদের পরিমাণ হবে 50 টাকা। ঠিক? কি নির্ণয় করতে বলেছে? 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাই না? চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের উপরেও সুদ পাওয়া যায়। অর্থাৎ প্রথম বছরে এই 50 টাকা সুদ পাওয়া গেল, দ্বিতীয় বছরে এই 50 টাকা সুদ তো পাওয়া যাবেই, সাথে আরেকটি সুদ পাওয়া যাবে। প্রথম বছরে যত সুদ পাওয়া গেছে তার উপরেও সুদ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরে আরও কত সুদ পাওয়া যাবে? 50-এর 5%। 50-এর 5% কত হবে বলো? 2.5। বোঝা গেল? তাহলে এই পুরো পার্টটি কি হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাই না? কত হবে? 50 যোগ 50 যোগ 2.5, তার মানে 102.5 টাকা। বোঝা গেল? কিন্তু এক্সামে কি আমরা এই চিত্রকারি করব? করব না। এক্সাম অ্যাপ্রোচটা কি হবে খুব মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, দেখো
2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে দুটি বক্স লিখব। ঠিক আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, দুটি বক্স লিখব। এখানে লিখব 2 আর এখানে লিখব 1, করে দেব যোগ। ঠিক আছে, যদি 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলতো তাহলে 3টি বক্স লিখতাম। এখানে লিখতাম 3, এখানে লিখতাম 2, এখানে লিখতাম 1, বোঝা গেল। যদি 4 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলতো তাহলে 4টি বক্স লিখতাম। এখানে লিখতাম 4, এখানে লিখতাম 3, এখানে লিখতাম 2, এখানে লিখতাম 1। ঠিক আছে, আচ্ছা এবার প্রথম বক্সে কি হবে? প্রথম বছরে যে সুদ পাওয়া যাবে তাকে আমরা প্রথম বক্সে লিখব। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ কত হবে? 2 বছরে সরল সুদের পরিমাণ 100 টাকা, তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ হবে 50 টাকা। তাহলে 50কে আমরা এখানে লিখব। ঠিক আছে, ঠিক আছে, এবার দ্বিতীয় বক্সে কি লিখব? দ্বিতীয় বক্সে এই 50-এর উপরে সুদ পাওয়া যাবে। বোঝা গেল? কত সুদ? 5%। 50-এর 5% মানে 2.5। বোঝা গেল? তাহলে ক্যালকুলেশন করো, 2 গুণ 50 100, 1 গুণ 2.5 2.5, তাহলে 102.5 হবে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে আমাদের এক্সাম অ্যাপ্রোচ। ওকে, কি মনে থাকবে? তাহলে এটা নোট ডাউন করে নাও। অপশান চেক করো, কোন অপশান আছে দেখো। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 6% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 300 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে? 2 বছরের জটিল সুদ নির্ণয় করতে বলেছে। কি করে নির্ণয় করব বলো? কি করব? দুটি বক্স লিখব, তাই তো? এখানে লিখব 2, এখানে লিখব 1, তারপরে কি করব? যোগ করে দেব। প্রথম বক্সে কি লিখব? প্রথম বছরের সুদের পরিমাণ। প্রথম বছরের সুদের পরিমাণ কত হবে বলো? দেখো, 2 বছরের সরল সুদের পরিমাণ হলো 300 টাকা, তাহলে প্রথম বছরের সুদের পরিমাণ হবে 150 টাকা। তাহলে 150কে আমরা এখানে লিখব। ঠিক আছে, ওকে। চক্রবৃদ্ধি সুদ মানে কি? এখানে সুদের উপরেও সুদ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই দ্বিতীয় বক্সে কি লিখব? এই 150-এর উপরে যত সুদ পাওয়া যাবে সেটাকে আমরা দ্বিতীয় বক্সে লিখব। বোঝা গেল? তাহলে 150-এর উপরে কত সুদ পাওয়া যাবে? 150-এর 6%। 150-এর 6%। ক্যালকুলেট করলে কত হবে বলো? দেখো, 150 ইন্টু 6 কত হবে? 900। তাহলে 900%, পার্সেন্টেজের সঙ্গে 2টা 0 কাট হবে, তাহলে কত হবে? 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা 9 লিখব। এভাবে করতে পারো, অথবা কীভাবে করা যেতে পারে দেখো, এটাকে 2 দ্বারা গুণ করো, 300 হয়ে যাবে। 2 দ্বারা গুণ করেছো, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করো। ঠিক আছে, গুণ করেছো তাহলে এটাকে ভাগ করতে হবে, তাহলে কত হবে? 3%। পার্সেন্টের সঙ্গে 2টা 0 কাট করে দাও, তাহলে 9 হবে। অনেক রকম উপায়ে করা যেতে পারে। ঠিক আছে, অথবা এটাকে এভাবে লিখতে পারো, দেখো 6 ইন্টু 150%, এটাও লিখতে পারো, তাই না? এবার 150% মানে তুমি জানো, 50% মানে 1/2, 150% মানে কত হবে? তার 3 গুণ, মানে 3/2, তাই তো? তাহলে এটাকে আমরা 3/2 লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারতাম এটাকে। বুঝে গেল? কাট করে দাও। দেখো পার্সেন্টেজে এগুলো আমরা করেছি, তাই না? তাহলে 9। বিভিন্ন উপায় করতে পারি, ডাইরেক্ট গুণ করে করতে পারি, এভাবে করতে পারি, এভাবে করতে পারি, অথবা ডাইরেক্ট এখান থেকে করতে পারতাম 6/100, তারপরে কাট করতাম। ঠিক আছে, আচ্ছা তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে বলো?
300 আর 9 309 বোঝা গেল। অপশন চেক করো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 4% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 350 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে? ঠিক আছে, 2 বছরের জটিল সুদ নির্ণয় করতে বলেছে। কি করে নির্ণয় করব বলো? সকলেই পারবে তাই না? দুটি বক্স লিখবে, তারপরে কি করবে, এখানে লিখবে 2 আর এখানে লিখবে 1, করে দেবে যোগ। ঠিক, প্রথম বক্সে কি লিখবে? প্রথম বছরের সুদের পরিমাণকে লিখবে। 2 বছরের সরল সুদ হলো 350 টাকা, তাহলে প্রথম বছরের সুদের পরিমাণ কত হবে? 175 টাকা, তাই তো? আচ্ছা, দ্বিতীয় বক্সে কি লিখবে? এই 175-এর উপরে যত সুদ পাওয়া যাবে সেটাকে দ্বিতীয় বক্সে লিখবে। 175-এর উপরে কত সুদ পাওয়া যাবে? 175-এর 4%, তাই না? 4% মানে 1/25, তাহলে 25 দ্বারা ডিভাইড করো, কত হবে? 7, তাই না? মাইন্ডেই হয়ে যাবে, এগুলো এক্সট্রাভাবে করতে হবে না কিন্তু। বোঝা গেল? তাহলে এখানে লিখবো 7, তাহলে কত হবে? এটা মানে তো জানো কত? 350, 350 আর 7 কত হবে? 357, তাই না? তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ হবে 357। ঠিক আছে, অপশন চেক করো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 20% সরল সুদে কোনো টাকা 2 বছরে 200 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ কত হবে? ঠিক আছে, দেখো 2 বছরে জটিল সুদ নির্ণয় করতে বলেছে। কি করে করব? দুটি বক্স লিখব, তাই তো? এখানে 2 লিখব, এখানে 1 লিখব, করে দেব যোগ। ঠিক, প্রথম বক্সে কি লিখব বলো? প্রথম বছরের সুদের পরিমাণ কত? 2 বছরের সরল সুদ 200 টাকা, তাহলে প্রথম বছরের সুদের পরিমাণ হবে 100 টাকা, তাই তো? দ্বিতীয় বক্সে কি লিখব? এই 100 টাকার উপরে যত সুদ পাওয়া যাবে সেটাকে আমরা দ্বিতীয় বক্সে লিখব। কত পার্সেন্ট সুদ পাওয়া যাচ্ছে? 20%। 100-এর 20% মানে কি? 20, তাই তো? তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 200 + 20 মানে 220 টাকা। দেখো, পেন পেপারের ইউজ করা দরকার ছিল না, তাই না? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 4% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 140 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? ঠিক আছে, দেখো কি নির্ণয় করতে বলেছে? জটিল সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য। তোমাদেরকে বলেছিলাম প্রথম বছরের সুদের উপরে যে সুদটা পাওয়া যাবে সেটাই হবে পার্থক্য। প্রথম বছরের সুদ কত হবে বলো? দেখো, 2 বছরের সরল সুদের পরিমাণ 140 টাকা, তাহলে প্রথম বছরের সুদের পরিমাণ হবে 70 টাকা, তাই তো? তাহলে এই 70-এর উপরে যে সুদ পাওয়া যাবে সেটাই হবে পার্থক্য, তাই না? 70-এর উপরে কত পার্সেন্ট সুদ পাওয়া যাবে? 4%। 70-এর 4% করে দাও। 70 × 4 280, পার্সেন্টেজ মানে কি? ডিভাইড বাই 100, তাহলে কত হবে? 2.8। বোঝা গেল? তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য কত হবে? 2.8। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 7% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 200 টাকা হলে
একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে, এমনকি পেন পেপার ছাড়াই করা যেতে পারে, তাই না? কি নির্ণয় করতে বলেছে? 2 বছরের জটিল সুদ এবং 2 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য, তাই না? এই পার্থক্যটা কি করে নির্ণয় করবে বলো? প্রথম বছরে যে সুদ পাওয়া যাবে তার উপরে সুদের পরিমাণটাই হবে এই পার্থক্য, তাই না? প্রথম বছরে সুদের পরিমাণ কত হবে বলো? 2 বছরে সরল সুদ বলেছে 200 টাকা, তাহলে প্রথম বছরে সরল সুদের পরিমাণ হবে 100 টাকা, তাই তো? তাহলে এই 100 এর উপরে যত সুদ পাওয়া যাবে সেটাই হবে এই পার্থক্য, তাই না? 100 এর উপরে কত সুদ পাওয়া যাবে? 7%। 100 এর 7% মানে কি বলো? পার্সেন্টের সঙ্গে 100 কাট হবে, তাহলে 7। ডাইরেক্ট হতো এটা, তাই না? অপশন চেক করো। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটার জন্য কিন্তু পেন পেপারের দরকার ছিল না, তাই না? নোট ডাউন করে নাও। বার্ষিক 3% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 150 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে। প্রথম বছরে সুদের পরিমাণ কত? 75 টাকা, তাই তো? তাহলে সুদের পার্থক্য কত হবে বলো? 75-এ 3%, তাই না? ক্যালকুলেট করো। এটা মানে কি হবে? 3/100। ঠিক আছে, এবার একটা কাজ করো, গুণ করে দাও। দেখো 3 গুণ 70 210, 3 গুণ 5 15, 210 আর 15 225, 225/100 কত হবে? 2.25, তাই না? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 5% সরল সুদে কোনো টাকার 2 বছরের সুদ 160 টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকার জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে? সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে, তাই না? 2 বছরের সরল সুদ 160 টাকা, তাহলে আমাকে বলো প্রথম বছরের সুদের পরিমাণ কত হবে? 80 টাকা, তাই না? এই 80 টাকার উপরে যত সুদ পাওয়া যাবে সেটা হবে পার্থক্য। 80-এর উপরে কত সুদ পাওয়া যাবে? 5%। তাহলে 80-এর 5% বের করো, কত হবে? 4। কি করে করলাম দেখো, অনেকগুলো উপায় করা যেতে পারে। 80 × 5 করো, 400, পার্সেন্টেজ সাইন আছে, 400-এর 2টা শূন্য কাট হয়ে যাবে, 4 হবে অ্যান্সার। ঠিক আছে, আর কীভাবে করা যেতে পারে? 80-এর 50% মানে কত হবে? 40। এটা কি আছে? 5%, তাহলে একটা শূন্য কম হবে, 4। আর কীভাবে করা যেতে পারে? 80-এর 10% মানে 8, এটা কি আছে? 5। 10-এর অর্ধেক না, তাহলে অর্ধেক করে দাও, 4 হবে। বোঝা গেল? আরও উপায় আছে। 5% মানে কি? 1/20। 80, এখানে 20 আছে, কাট করে দাও, 4। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। কোনো টাকার 2 বছরের জটিল সুদ 50.5 টাকা এবং সরল সুদ 50 টাকা হলে সুদের হার কত? ঠিক আছে, 2 বছরের জটিল সুদ 50.5 টাকা, সরল সুদ 50 টাকা, তাহলে আমাকে বলো 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য কত? 50.5 মাইনাস 50 অর্থাৎ 0.5 টাকা, তাই না? এটা কি? 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। এই পার্থক্যটা কোথা থেকে পাওয়া যায় বলো?
প্রথম বছরে যে সুদ পাওয়া যায় তার উপরে সুদের পরিমাণ, তাই না? প্রথম বছরে কত সুদ পাওয়া যায়? 2 বছরের সরল সুদ হলো 50 টাকা, তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ হবে 25 টাকা। তাহলে 25 টাকাতে 0.5 টাকা সুদ পাওয়া যাবে, তাই না? তাহলে 100 টাকাতে সুদের পরিমাণ কত হবে? 100-র মধ্যে হিসাবকে কি বলি? পার্সেন্টেজ। তাহলে সুদের হার হলো এটা, ক্যালকুলেট করো। দেখো 4 গুণ করো 2, তাহলে সুদের হার কত হবে? 2%। বোঝা গেল? ঠিক আছে, নোট ডাউন করে নাও। কোনো টাকার 2 বছরের জটিল সুদ 105 টাকা এবং সরল সুদ 100 টাকা হলে সুদের হার কত? 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য কত হবে? 105 মাইনাস 100 অর্থাৎ 5 টাকা, তাই তো? এটি কি? 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। এই টাকাটা কোথা থেকে পাওয়া যাবে? প্রথম বছরে যে সুদ পাওয়া যাবে তার উপরে সুদের পরিমাণ, তাই না? প্রথম বছরে কত সুদ পাওয়া যাবে? 2 বছরে সরল সুদের পরিমাণ হলো 100 টাকা, তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ হবে 50 টাকা, তাই না? তাহলে 50 টাকাতে সুদের পরিমাণ হলো 5 টাকা। সুদের হার নির্ণয় করতে বলেছে, তাহলে কি করব? 100 দ্বারা গুণ করব আর পার্সেন্টেজের সাইন দিয়ে দেব, তাই না? কত হবে? 10%। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। কোনো টাকার 2 বছরের জটিল সুদ 7.60 টাকা এবং সরল সুদ 60 টাকা হলে সুদের হার এবং আসল কত? ঠিক আছে, দেখো 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য কত হবে বলো? 0.6 টাকা, তাই না? এই টাকাটা কত টাকার সুদ? প্রথম বছরে যে সুদ পাওয়া যায় সেই টাকার সুদ হলো এটা, তাই না? তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ কত হবে বলো? 2 বছরের সরল সুদ হলো 60 টাকা, তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ হবে 30 টাকা, তাই তো? কি নির্ণয় করতে বলেছে? সুদের হার। সুদের হার কি করে নির্ণয় করব? ইনটু 100% করে দেব, তাই না? বুঝা গেল? কাট করো, দেখো 0.6 ইনটু কত আছে? 100, তাহলে কত হবে? 60, নিচে 30, কাট করলে কত হবে? 2, তাহলে 2% হবে অ্যান্সার। কিন্তু আরেকটি অ্যান্সার চেয়েছে, তাই না? আসল কত? এবার দেখো প্রথম বছরে সুদের পরিমাণ কত? প্রথম বছরে সুদের পরিমাণ হলো 30 টাকা, ঠিক আছে? প্রথম বছরের সুদটা কোথা থেকে পাওয়া যায়? প্রিন্সিপাল থেকে পাওয়া যায়, তাই তো? প্রিন্সিপাল থেকে পাওয়া যায়। কত সুদ পাওয়া যায়? 2% সুদ পাওয়া যায়। তাহলে প্রিন্সিপালের 2% মানে হলো 30, তাই তো? বোঝা গেল? 2% মানে কি? 2/100, কাট করলে কত হবে? 1/50, ঠিক আছে? এবার নিচে 50 আছে, 50কে এদিকে নিয়ে যাও, তাহলে কত হবে বলো? 30 × 50 মানে কত হবে? 1500। বোঝা গেল? তাহলে আসল হলো 1500 টাকা এবং সুদের হার হলো 2%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? অথবা তোমরা কিভাবে করতে পারতে? 2%-এর ভ্যালু 30, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? তাই না? 1500 হবে। এভাবে করা যেতে পারতো। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 5% সুদে 1500 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? ঠিক আছে, 1500 টাকার প্রথম বছরে সুদের পরিমাণ কত হবে? 1500-এর 5%, তাই না?
আচ্ছা, প্রথম বছরে সুদের উপরে যে সুদ পাওয়া যাবে সেটাই হবে 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য, তাই তো? তাহলে এই টাকার উপরে যে সুদ পাওয়া যাবে সেটি হবে 2 বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। কত সুদ পাওয়া যাবে? 5% সুদ পাওয়া যাবে। বোঝা গেল? পার্সেন্টের সঙ্গে 2টা জিরো কাট হলো। ওকে, 15 × 25 কত হবে বলো? দেখো কিভাবে করবে। এটাকে আমরা 10 + 5 লিখতে পারি, তাই তো? 25 × 10 250, 25 × 5 কত হয়? 125, 250 আর 125 375, তাই তো? পার্সেন্টেজ আছে মানে ডিভাইড বাই 100, তাহলে কত হবে? 3.75। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 8% সুদে 625 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? সেম টাইপের কোশ্চেন, তাই না? 625-এর 8% আবার 8%, ঠিক? এবার দেখো 625 4% মানে 1/25, 8% মানে কত হবে? 2/25, 8% মানে 2/25, ডাইরেক্টও লেখা যেত, তাই না? 25 × 25 625, ডাইরেক্ট কাট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 4 হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 4% সুদে 1250 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত? সেম টাইপের কোশ্চেন। 1250-এর 4%, 4% মানে 1/25, ঠিক? আবার 4% মানে 1/25। বোঝা গেল? দেখো কাট করো, কত হবে? 5 দ্বারা 125 হচ্ছে, আর এই শূন্যটা বসে গেল। কাট করো 2, তাহলে অ্যান্সার হবে 2 টাকা, তাই না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 4% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 2 টাকা হলে আসল কত? ঠিক আছে, আসল ধরলাম পি টাকা। তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ কত হবে? পি এর 4%, 4% মানে 1/25, তাই তো? আচ্ছা, সুদের পার্থক্য কত হবে? এত এর 4%, 4% মানে 1/25। সুদের পার্থক্য কত বলেছে? 2 টাকা বলেছে, ইকুয়াল টু 2। তাহলে পি এর ভ্যালু কত হবে? 25 × 25, 625 × 2 কত হবে বলো? 1250 টাকা, তাই না? তাহলে আসল হবে 1250 টাকা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 4% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 1.4 টাকা হলে আসল কত? সেম টাইপের কোশ্চেন। আসলকে পি ধরে নাও, তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ কত হবে? পি এর 4%, 4% মানে 1/25, তাই তো? সুদের পার্থক্য কত হবে? এত এর 4%, 4% মানে 1/25। সুদের পার্থক্য কত বলেছে বলো? 1.4, ঠিক? তাহলে পি এর ভ্যালু কত হবে? 1.4 × 25 × 25 কত হয়? 625। এটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো কীভাবে করবে। প্রথমে 1 দ্বারা গুণ করো 625, এবার 4 দ্বারা গুণ করো, 4 দ্বারা গুণ করলে কত হবে? 2500, তাই না? কিন্তু এখানে দশমিক আছে, তাহলে 250 হবে। বোঝা গেল? তাহলে 625 + 250 কত হবে বলো? 875, তাই না?
875। বুঝে গেল? অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। বার্ষিক 8% সুদে কোনো টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 4 টাকা হলে আসল কত? ঠিক আছে, আসল পি টাকা ধরে নাও। তাহলে প্রথম বছরে সুদের পরিমাণ কত হবে? পি এর 8%, তাই না? 8% মানে 2/25। ঠিক, সুদের পার্থক্য কি হবে? এত এর 8%, 8% মানে 2/25, তাই তো? ইকুয়াল টু কত হবে বলো? 4 টাকা, তাই তো? কাট হলো। তাহলে পি এর ভ্যালু কত হবে? 25 × 25, 625। বুঝা গেল? অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? সুদ আসল মানে কি? সুদ প্লাস আসল, অর্থাৎ আসলের সঙ্গে যদি সুদকে যোগ করে দেওয়া হয় তাহলে সুদ আসল পাওয়া যাবে। গত ক্লাসে জটিল সুদ নির্ণয় করা আমরা শিখে নিয়েছি, তাই না? তাহলে প্রথমে 3 বছরের জটিল সুদ নির্ণয় করব, তারপরে আসলের সঙ্গে যোগ করে দেব, সুদ আসল নির্ণয় হয়ে যাবে। ঠিক, কি কি গিভেন আছে? প্রিন্সিপাল এখানে 10,000 টাকা, তাই তো? প্রিন্সিপাল 10,000 টাকা, সুদের হার 10% পার অ্যানাম, বার্ষিক সুদের হার 10%, সময়টা হলো 3 বছর। তাহলে 3 বছরের জটিল সুদ কি করে নির্ণয় করবে বলো? কি বলেছিলাম? 3টি বক্স বানাবে। 3 বছরের জটিল সুদ, তাহলে 3টি বক্স বানাবে, 1 2 3। তারপরে কি করবে? 3 2 1, ঠিক। তারপরে করে দেবে যোগ। প্রথম বক্সে কি হবে? প্রথম বক্সে প্রিন্সিপালের উপরে সুদ পাওয়া যাবে। প্রিন্সিপালের উপরে কত সুদ পাওয়া যাবে? 10,000-এর 10%, অর্থাৎ 1,000 টাকা। তাহলে 1,000কে আমরা এখানে লিখব। ঠিক আছে, জটিল সুদ মানে কি? সুদের উপরে সুদ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বক্সে কি লিখব? এই 1,000-এর উপরে যত সুদ পাওয়া যাবে সেটাকে আমরা দ্বিতীয় বক্সে লিখব। ঠিক আছে, তাহলে 1,000-এর উপরে কত সুদ পাওয়া যাবে? 10%। 1,000-এর 10% মানে 100। বুঝা গেল? এবার তৃতীয় বক্সে কি লিখবো বলো? দেখো, জটিল সুদ মানে সুদের উপরে সুদ। ঠিক আছে, এটাও সুদ, এটাও সুদ, তাহলে এর উপরে সুদ পাওয়া যাবে, এর উপরে সুদ পাওয়া যাবে, তাই তো? 1,000-এর 10% মানে 100, 100-এর 10% মানে 10, 100 + 10, 110। কিন্তু দেখো তো, এই 1,000-এর 10% নির্ণয় করা দরকার ছিল? অলরেডি তো নির্ণয় করা আছে, তাই না? এটা তো 1,000-এর 10% নির্ণয় করা আছেই, তাহলে নির্ণয় করা দরকার ছিল না। আমরা শুধুমাত্র 100-এর 10% নির্ণয় করব। কত? 10। এবার কি করব? এটার সঙ্গে যোগ করে দেবো, তাহলে কত হবে? 110। বুঝে গেল? ঠিক আছে, কত হবে তাহলে? 3,200 110 কত হবে বলো? 3,310 টাকা। ঠিক, এটা হলো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেল? এবার 3 বছরের সুদ আসল নির্ণয় করতে বলেছে, তার মানে অ্যামাউন্টটা নির্ণয় করতে বলেছে, তাই না? কি হবে? আসল প্লাস সুদ। আসল কত? 10,000, সুদ কত? 3,310। তাহলে কত হবে বলো? 13,310 টাকা। ঠিক, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? কিন্তু আমরা ডাইরেক্ট অ্যামাউন্টটা বের করতে চাই, সুদ আসলটা আমরা ডাইরেক্ট বের করতে চাই। এই আলাদাভাবে সুদ নির্ণয় করব, তারপরে যোগ করব, এটা করতে চাই না। তাহলে কিভাবে করব? সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। চলো একটু দেখে নিই। ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে নাও। দেখো, প্রিন্সিপাল হলো 10,000 টাকা, তাই না?
প্রিন্সিপাল 10,000 টাকা। প্রথম বছরে কত সুদ পাওয়া যাবে? 10,000-এ 10%, তাই না? তার মানে 1,000 টাকা সুদ পাওয়া যাবে, তাই তো? তাহলে 1 বছর পরে সুদ আসল কত হবে? 10,000 প্লাস 1,000, 11,000, তাই তো? এবার দেখো দ্বিতীয় বছরে কি হবে? দ্বিতীয় বছরে কি হবে? 10,000-এর উপরে সুদ পাওয়া যাবে প্লাস 1,000-এর উপরে সুদ পাওয়া যাবে। কেন? কারণ আসলের উপর সুদ পাওয়া যাবে এবং পূর্ববর্তী সাইকেলের সুদের উপরে সুদ পাওয়া যাবে। পূর্ববর্তী সাইকেলের সুদ কত? 1,000, এর উপরে সুদ পাওয়া যাবে। তাহলে কত সুদ পাওয়া যাচ্ছে? দেখো, এর উপরে 10% মানে 1,000 টাকা, এর উপরে 10% মানে 100 টাকা। ঠিক আছে, 1,000 প্লাস 100, 1100 টাকা সুদ পাওয়া যাচ্ছে। 1100 টাকা সুদ পাওয়া যাচ্ছে, ঠিক? এবার দেখো এর মধ্যে আমাদের আসল প্লাস সুদ আছে না? তাহলে এর আমরা যদি ডাইরেক্ট 10% বের করতাম, এই ভ্যালুটা ডাইরেক্ট যদি 10% বের করতাম, 1100 হতো না? কারণ এর মধ্যে আসল আছে প্লাস সুদ আছে, তাই তো? তাহলে দুটার উপরে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, বুঝে গেল? তাহলে এর উপরে 10% পাওয়া যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। যোগ করে দাও, কত হবে বলো? 12,100, তাই তো? 12,100, ওকে, ঠিক আছে। এবার পরের বছর কি হবে? দেখো পরের বছর কি হবে? এর উপরে সুদটা পাওয়া যাবে, তাই না? এর উপরে সুদ পাওয়া যাবে, এটা বুঝতে পারছি আমরা। কত পাওয়া যাবে? 10%। 10% করলে কত হবে? 121। 121 যোগ করে দাও, কত হবে বলো? 1313, তারপরে 310, 13,310। তাহলে এটা হলো আমাদের অ্যামাউন্ট, বোঝা গেল? এটা হলো আমাদের অ্যামাউন্ট। এভাবে করতে পারি, কিন্তু এভাবেও ইচ্ছা করছে না, আরও তাড়াতাড়ি করতে চাই। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই 10,000 টাকাটা 1 বছরে এত টাকাতে পরিণত হচ্ছে, তারপরে এই টাকাটাই আবার এততে পরিণত হচ্ছে, তাই না? এই টাকাটা এততে পরিণত হচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে বলি সাকসেসিভ চেঞ্জ। মনে আছে তোমাদের, পার্সেন্টেজে করেছিলাম সাকসেসিভ চেঞ্জ, তাই না? ক্রমাগত পরিবর্তন হচ্ছে, বা সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জও বলতে পারো, ঠিক আছে? এবার সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ নির্ণয় করার মানে প্রবলেমগুলোকে সলভ করার অনেকগুলো নিয়ম আছে। তার মধ্যে কয়েকটি নিয়ম আমরা পড়েছিলাম, তাই না? আমরা রেশিও মেথডও পড়েছিলাম। তাহলে রেশিও মেথড এখানে ফলো করতে পারবো, তাই তো? রেশিও মেথড কী ছিল? দেখো, 10% সুদ পাওয়া যাচ্ছে। 10% মানে 1/10, তাই তো? অর্থাৎ 10 টাকাতে 1 বছরে 1 টাকা সুদ পাওয়া যায়। তাহলে 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত হবে 10:11, ঠিক আছে? পরের বছরে আসল এবং সুদ আসলের অনুপাত হবে 10:11। কেন? কারণ 10% বাড়ছে না। তারপরে বছরে কত হবে? 10:11, ঠিক? এবার এখান থেকে আমরা কি রেশিও পাবো বলো? এই পূর্ব পদগুলি যদি গুণ করি এবং উত্তর পদগুলি যদি গুণ করি, তাহলে একটা রেশিও পাবো। কি রেশিও বলো? ইনিশিয়াল ভ্যালু ইজ টু ফাইনাল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু কি আছে? প্রিন্সিপাল। ফাইনাল ভ্যালু কি? অ্যামাউন্ট, 3 বছরের অ্যামাউন্টটা, তাই না? তাহলে গুণ করো, কত হবে? 10 কিউব ইজ টু 11 কিউব, ঠিক আছে? তাহলে এটা কি বোঝাবে? এটা বোঝাবে ফাইনাল ভ্যালু। তোমরা লিখতে পারো এটা ফাইনাল ভ্যালু, ঠিক আছে? আর এটা ইনিশিয়াল ভ্যালু, ওকে? তাহলে এটা কত হচ্ছে বলো? এটা হচ্ছে 1,000 টাকা, 1,000, আর এটা 1331, ঠিক? 1331, ওকে? এবার দেখো
অ্যামাউন্টটা কি গিভেন আছে দেখো তো, আচ্ছা প্রিন্সিপালটা গিভেন আছে তাই না। দেখো 1000-এর ভ্যালু আছে 10,000, 1000-এর ভ্যালু কত 10,000, এখানে লিখলে তো দেখাও যাবে না। 1000-এর ভ্যালু কত আছে 10,000, তাই তো 10,000 আছে। 1331-এর ভ্যালু নির্ণয় করতে হবে, ইন্টু 1331 করে দেবো, ঠিক আছে, অ্যান্সার চলে আসবে, কত আসবে 13,310। বোঝা গেল? ঠিক আছে, চলো এটাকে আবার করি, নোট ডাউন করে নাও একটু। এটা আলাদা মেথড লিখুন, মেথড 3, এটা মেথড 2, কিন্তু মেথড 2 এর সাহায্যে করবো না, ঠিক আছে। ওকে, নোট ডাউন করো। সুদের হার হলো 10%, 10% মানে 1/10। 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত কত হবে 10:11, তাই তো। আমাদের কি চাই 3 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত, ঠিক আছে। তাহলে কি করব, এখানে 3 লিখব, এখানে 3 লিখব, ঠিক আছে। ওকে, তাহলে এটা কত হচ্ছে 1000, আর এটা কত হচ্ছে 1331। ওকে, এই 1000-এর ভ্যালুটা গিভেন আছে তাই না, এটা কি, এটা আমাদের প্রিন্সিপাল। 1000-এর ভ্যালু কত গিভেন আছে বলো, 1000-এর ভ্যালু আছে 10,000 টাকা, ঠিক। কতর ভ্যালু বের করতে হবে, সুদ আসলটা বের করতে হবে তাই না। তাহলে 1331-এর ভ্যালু নির্ণয় করতে হবে, কত হবে দেখো, মাইন্ডেই সলভ হওয়া সম্ভব ছিল তাই না। 10:11, তাহলে 3 বছরের রেশিও কত হবে 10³ 11³, ঠিক আছে। 10³ মানে 1000, 11³ মানে 1331, তাই তো। 1000-এর ভ্যালু আছে 10,000, 1000-এর 10 গুণ, তাহলে 1331-এর ভ্যালু কত হবে, তার 10 গুণ করে দাও, 13,310 হয়ে যাবে। বোঝা গেল? ঠিক আছে, অপশন চেক করো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 2 নাম্বারটি দেখো, সুদের হার 4%, 4% মানে 1/25, অর্থাৎ 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত হবে 25:26, তাই তো। তাহলে 2 বছরের অনুপাতটা কত হবে 25² 25² ভ্যালু কত হবে বলো 625, 26² ভ্যালু 676, তাই না। তাহলে কি গিভেন আছে, আসল হলো 625, দেখো 625 ইউনিটের ভ্যালু হলো 625, তাহলে 676-এর ভ্যালু কত হবে 676। বোঝা গেল? তাহলে 2 বছরের সুদ আসল হবে 676 টাকা। এটাও মাইন্ডে সলভ হওয়া সম্ভব ছিল, তাই না। নোট ডাউন করে নাও। 3 নাম্বারটি দেখো, সুদের হার বলেছে 4% পার অ্যানাম, কিন্তু কি বলেছে দেখো, যখন জটিল সুদ অর্ধবার্ষিকী অনুসারে হয়, তার মানে সুদটা হিসাব করা হচ্ছে 6 মাস অন্তর অন্তর, ঠিক আছে। 1 বছরে সুদের হার যদি 4% হয়, তাহলে 6 মাসে সুদের হার কত হবে অর্ধেক, তাই না। তার মানে 2% পার হাফ ইয়ার, ঠিক আছে। অর্ধ বছরে কত হবে 2%। আচ্ছা, সময়টা কত বলেছে বলো, সময়টা হলো 1 বছর, তাই না। সময়টা হলো 1 বছর। 1 বছর মানে কটি সাইকেল হবে বলো, দেখো 6 মাসে 1টি সাইকেল, তাহলে 1 বছরে 2টি সাইকেল হবে, তাই না, 2টি সাইকেল হবে। বোঝা গেল? এর জন্যই সাইকেলগুলো বোঝানো হয়েছে তোমাদের। ওকে, এবার দেখো সলভ করো, কিভাবে করবে বলো। প্রথমে সুদটা নির্ণয় করতে পারো, তারপরে আসলের সঙ্গে যোগ করবে, এটা করতে পারো, অথবা রেশিও মেথডে সাহায্য করতে পারো, ঠিক আছে। তো প্রথমে সুদটা নির্ণয় করি, ঠিক আছে। 2টি সাইকেলের সুদটা কি হবে, কি লিখবো, 2 লিখে একটি বক্স,
দেন 1 লিখে আরেকটি বক্স, তাই তো। প্রথম বক্সে কি লিখবো বলো, প্রিন্সিপালের উপর 2% সুদ পাওয়া যাবে, তাই না। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হলো 350 টাকা, 350-এর 2% মানে কত হবে দেখো, 350-এর 2%, 2% মানে 1/50, তাহলে কত হচ্ছে 7, তাই না। তো 7 হলো, ওকে। তারপরে কি হবে দ্বিতীয় বক্সে, এই 7-এর উপরে সুদ পাওয়া যাবে কত পার্সেন্ট, 2%, 7 × 2 14, পার্সেন্টেজ মানে কি ডিভাইড বাই 100, তাহলে কত হবে বলো 0.14, ঠিক আছে। তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হলো বলো 14.14, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্টটা কত হবে বলো 350 প্লাস 14.14, ঠিক আছে। তার মানে 364.14, ঠিক আছে। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এটার সাহায্যে এটা ইজি হলো, ঠিক আছে। কেন এটা সাহায্যে ইজি হলো, কারণ 350 ভ্যালুটা বলেছে, ডেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। যে ডাটাটা থাকবে তার উপরে ডিপেন্ড করবে প্রবলেমটা। তোমরা রেশিও মেথডে সাহায্য করতে পারো, কিন্তু একটু বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে, ঠিক আছে। চেষ্টা করবে রেশিও মেথডের সাহায্যে, ওকে হবে, ওটাও অ্যান্সার মিলে যাবে, ওকে। নোট ডাউন করে নাও। 4 নাম্বারটি দেখো, সুদের হার 5% পার অ্যানাম, বার্ষিক সুদের হার 5%, কিন্তু দেখো কি বলেছে, যখন জটিল সুদ অর্ধবার্ষিকী অনুসারে হয়, অর্থাৎ সুদ 6 মাস অন্তর অন্তর হিসাব করা হয়, তার মানে 6 মাসে একটি সাইকেল, তাই তো। এটা কি আছে 1 বছরের সুদের হার, ঠিক আছে। তাহলে 1 বছর মানে কটি সাইকেল, 1 বছর মানে 2টি সাইকেল, আমাদের একটি সাইকেলের সুদের হার বের করতে হবে। 2টি সাইকেলের সুদের হার যদি 5% হয়, একটি সাইকেলের সুদের হার কত হবে 5/2%, তাই না, পার সাইকেল অথবা পার হাফ ইয়ার এটা লিখতে পারতে, ঠিক আছে। ফ্র্যাকশানে কনভার্ট করো, 5% মানে 1/20, নিচে 2 আছে, তাহলে কত হবে 1/40, তাই না। আচ্ছা কি নির্ণয় করতে বলেছে দেখো, আচ্ছা সময়টা আছে 1 বছর, 1 বছর মানে কটা সাইকেল হবে বলো, 6 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হচ্ছে, তাহলে 1 বছর মানে 2টি সাইকেল হবে, ঠিক আছে। তাহলে একটা কাজ করো, 2টি সাইকেলে সুদের পরিমাণ নির্ণয় করো। কি করে নির্ণয় করবে, 2 দেন একটি বক্স, 1 দেন আরেকটি বক্স। প্রথম বক্সে কি হবে বলো, প্রিন্সিপালের উপর সুদ পাওয়া যাবে, তাই তো। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হলো 1000 টাকা, তাই তো। 1000 উপরে কত সুদ পাওয়া যাবে 1/40, 1000-এর 1/40 কত হবে বলো, দেখো 0 0 কাট হলো, এটার সঙ্গে এটা কাট হবে 25, তাই না। তাহলে এখানে হবে 25, এখানে কি হবে এই 25-এর উপরে সুদ পাওয়া যাবে কত 1/40, তাই না। 25 × 1/40, দেখো 5 দ্বারা কাট যাচ্ছে, 8 5, 5/8 হলো, তাই না। দশমিক লিখলে কত হবে বলো, 6 × 8 = 48, প্রায় 0.6, ঠিক আছে 0.6, কারণ প্রায় অ্যান্সার বলেছে, এক্সাক্ট ভ্যালু বের করতে বলেনি, তাই না। 0.6 লিখে দিলাম, ওকে। এবার দেখো কত হবে 50.6, 50.6, রাইট, ওকে। তাহলে অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্ট কত ছিল 1000 টাকা, 1000 প্লাস 50.6, তাহলে কত হবে 1050.6। দেখো কোন অপশান আছে, 1050 আছে, তাই না।
তাহলে এটাই হবে। বোঝা গেল? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 10 নাম্বারটি দেখো, সুদের হার 10% পার অ্যানাম, বার্ষিক সুদের হার 10%, কিন্তু দেখো কি বলেছে, যখন জটিল সুদ ত্রৈমাসিক অনুসারে হয়, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয়, তাহলে এক সাইকেল মানে 3 মাস। ওকে, এটা কি আছে? 1 বছরের সুদের হার, তাহলে 3 মাসে অর্থাৎ একটি সাইকেলে সুদের হার কত হবে? দেখো 1 বছর মানে কটি সাইকেল? 3 মাস অন্তর অন্তর হিসাব করা হচ্ছে, তাহলে 1 বছর মানে 4টি সাইকেল। ঠিক, প্রতিটি সাইকেলে সুদের হার বের করতে গেলে কি করব? 4 দ্বারা ডিভাইড করব, তাই না? তাহলে প্রতিটি সাইকেলে সুদের হার বের হয়ে যাবে। ঠিক, এবার দেখো 10% মানে কি হয়? 1/10, নিচে 4 আছে, তাহলে কত হবে? 1/40, তাই তো? সময়টা কত বলেছে? সময়টা বলেছে 1/4 বছর, তাই না? এবার এটাকে কি করতে হবে বলো? এটাকে সাইকেলে কনভার্ট করতে হবে। 1 বছর মানে কটা সাইকেল? 1 বছর মানে 4টা সাইকেল, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। দেখো 4 আর 1 5, তাহলে কত হচ্ছে? এটা 5/4 বছর, তাই না? 5/4 বছর, এটাকে 4 দ্বারা গুণ করলে টোটাল সাইকেল বের হয়ে যাবে, তাই তো? তাহলে টোটাল 5টা সাইকেল আছে, টোটাল 5টা সাইকেল আছে। দেখো 5টা সাইকেল মানে করা চাপের হয়ে যাবে, বুঝতে পারলে? তো কোশ্চেনটা সলভ করা একটু চাপের হয়ে যাবে। 5টা সাইকেলে একটু অপশানগুলো চেক করতে পারো। দেখো প্রিন্সিপাল বলেছে 2000 টাকা, ঠিক আছে? সুদ আসল নির্ণয় করতে বলেছে, তাহলে 2000-এর থেকে নিশ্চয়ই বেশি হবে, তাই তো? অপশন নাম্বার বিতে দেখো 2000-এর থেকে কম আছে, এটা তো হবেই না। অপশন নাম্বার সি দেখো 2000-এর থেকে কম আছে, এটাও হবে না, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ হতে পারে অথবা অপশন নাম্বার ডি হতে পারে। অপশন নাম্বার ডিতে কি আছে? কোনোটিই নয়, ঠিক আছে? তাহলে আমরা অপশন নাম্বার এ টিক করতে পারি, কিন্তু ভুলও হতে পারে, ঠিক আছে? তাহলে এক্সামে যদি এই কোশ্চেনটা আসে আমরা কি করব? স্কিপ করে দেব, ঠিক আছে? অথবা অপশন নাম্বার এ টিক করব, একটু রিস্ক নিয়ে নেব, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখে নেব। 6 নাম্বারটি দেখো, সুদের হার বলেছে 5% পার অ্যানাম, আর কি বলেছে দেখো, যখন জটিল সুদ ত্রৈমাসিক অনুসারে হয়, অর্থাৎ সুদ 3 মাস অন্তর অন্তর হিসাব করা হয়, তাহলে 1 বছরে কটা সাইকেল বলো? 1 বছরে 4টি সাইকেল। প্রতিটি সাইকেলে সুদের হার কি করে বের করব? এটাকে 4 দ্বারা ডিভাইড করব, তাহলে প্রতিটি সাইকেলে সুদের হার বের হয়ে যাবে। ঠিক, ফ্র্যাকশনে কনভার্ট করো। দেখো 5% মানে 1/20, নিচে কি আছে? 4, তাহলে কত হবে? এটা 1/80, তাই না? ওকে, সময়টা কত বলেছে? সময়টা হলো 3 মাস, তাই না? 3 মাস মানে 1 সাইকেল, তাই তো? এবার দেখো খুব ইজি, তাই না? তাহলে 1 সাইকেলে 80 থেকে সুদ কত হবে? 1, তার মানে সুদ আসল হবে 81, তাই তো? এটা হবে আসল, এটা হবে সুদ আসল, তাই তো? কারণ সুদ 1 টাকা পাওয়া গেছে। আচ্ছা দেখো আসলটা গিভেন আছে, কত আছে? আসলের ভ্যালু হলো 8000, আসলের ভ্যালু কত? 8000, কত গুণ? 100 গুণ। সুদ আসল নির্ণয় করতে বলেছে, তাহলে 81 এর ভ্যালু বের করতে হবে, 100 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 8100। বোঝা গেল? 8100 হবে আমাদের অ্যান্সার। খুব ইজি, তাই না? অপশন নাম্বার ডি
ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 7 নম্বরটি দেখো, সুদের হার 4% পার অ্যানাম, বার্ষিক সুদের হার 4%। কিন্তু আর কি বলেছে, যখন জটিল সুদ ত্রৈমাসিক অনুসারে হয়, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর সুদ হিসাব করা হয়, তাহলে এক সাইকেল মানে 3 মাস, এক বছরে কয়টি সাইকেল হবে? এক বছরে 4টি সাইকেল। প্রতিটি সাইকেলে সুদের হার কত হবে? এক বছরে সুদের হার 4%, তাহলে প্রতিটি সাইকেলে সুদের হার হবে 4%/4, তাই না? 4 দ্বারা ডিভাইড করব, অর্থাৎ 1%। বোঝা গেল? তাহলে প্রতিটি সাইকেলে সুদের হার হলো 1%। ওকে। সময়টা কত বলেছে? সময় বলেছে 9 মাস। সময়টা কত বলেছে? 9 মাস। 3 মাস মানে এক সাইকেল, তাহলে 9 মাস মানে কত হবে? 3 সাইকেল, তাই তো? কি নির্ণয় করতে বলেছে? 9 মাসের সুদ কত হবে, অর্থাৎ 3টি সাইকেলের সুদ কত হবে, তাই না? কি করে বের করব? 3 লিখব, দেন একটি বক্স, 2 লিখব, দেন একটি বক্স, 1 লিখব, দেন একটি বক্স। প্রথম বক্সে কি লিখব বলো? প্রিন্সিপালের উপর সুদ, তাই না? প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হলো 10,000 টাকা, তাই তো? তাহলে সুদ কত হবে? 10,000-এর 1%। পার্সেন্টের সঙ্গে 2টা 0 কাট হবে, তাহলে কত থাকবে বলো? 100 টাকা, তাই তো? 100 হলো। দ্বিতীয় বক্সে কি লিখব? এর উপরে সুদ, 100-এর 1% কত হবে? 1। তৃতীয় বক্সে কি লিখব বলো? 1-এর 1% মানে 0.01, ঠিক আছে? 1-এর সঙ্গে যোগ করে দাও 1.01, এটাকে আমরা 1 ধরতে পারি, ঠিক আছে? তাহলে কত হবে বলো? 300, 2 আর 1 মানে 303.01 লিখতেও পারো। অ্যান্সার চেক করো, প্রায় আছে হয়তো, প্রায় আছে, তাই না? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। যদি কোনো আসল জটিল সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, যদি আসল 1 টাকা হয়, তাহলে 2 বছরে সুদ আসল কত হবে? 1-এর 4 গুণ, অর্থাৎ 4 টাকা। তাহলে 2 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত কত হবে? 1:4, তাই তো? এবার দেখো, 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত যদি A:B হয়, তাহলে 2 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত কত হবে? 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত যদি A:B হয়, তাহলে 2 বছরে আসল ও সুদ আসলের অনুপাত কত হবে? A²:B², তাই তো? 3 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত কত হবে? A³:B³, রাইট? এবার 3 বছরের অনুপাত যদি জানো, 3 বছরের অনুপাত যদি জানো, 1 বছরে বের করতে চাও, তাহলে কিভাবে বের করবে বলো? 3 বছরের অনুপাতকে কি করে দেবে? পাওয়ারটাকে 1/3, তাই না? 1/3 করো, তাহলে দেখবে A:B আসছে, তাই তো? অর্থাৎ 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাতটা চলে আসবে। সেমভাবে 2 বছরের যদি জানা থাকে, তাহলে 1 বছরেরটা কি করে বের করবে বলো? 2 বছরের অনুপাতের পাওয়ারকে হাফ করে দেবে, তাহলে দেখো A:B চলে আসবে। বোঝা গেল? দেখো, বুঝতে পেরেছো? এবার দেখবে প্রত্যেকটি প্রবলেম
দেখা মাত্রই সলভ হয়ে যাবে। এটা 2 বছরের অনুপাত, তাই না? তাহলে 1 বছরের অনুপাত কি করে বের করব? পাওয়ারটাকে হাফ করে দেব, তাই না? 1-এর পাওয়ার হাফ কত হবে? 1। 4-এর পাওয়ার হাফ, হাফ মানে জানি বর্গমূল, 4-এর বর্গমূল কত হয়? 2। কি বের করতে বলেছে বলো? বার্ষিক সুদের হার কত? তো সুদের হার বের করো। 1 থেকে 2 হয়েছে, তাহলে সুদের হার কত বলো? আসল 1 থেকে 2 হয়েছে, তাহলে সুদ পাওয়া গেছে 1, কতর উপরে? 1-এর উপরে। 1/1 মানে কি? 100%, তাই না? তাহলে সুদের হার হলো 100%। বোঝা গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাইন্ডে সলভ করতে পারবে, পেন পেপারেরও দরকার নেই। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। যদি কোনো আসল জটিল সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, আসল যদি 1 টাকা হয়, তাহলে 3 বছরে সুদ আসল কত হবে? তার 27 গুণ, অর্থাৎ সুদ আসল হবে 27। আসল ও সুদ আসলের অনুপাত কত হবে? 1:27। কত বছরের অনুপাত? 3 বছরের অনুপাত। 1 বছরের অনুপাত কি করে বের হবে? পাওয়ারটাকে 1/3 করে দেব, তাহলে অনুপাতটা কত হবে? 1-এর পাওয়ার 1/3 মানে 1, 27-এর পাওয়ার 1/3 মানে কত বলো? 3। কেন 3? 27 মানে কি? 3 কিউব, তাই না? আচ্ছা, তাহলে দেখো আসল 1 থেকে 3 হয়েছে, 1 বছরে 1 থেকে 3 হয়েছে, অর্থাৎ কত সুদ পাওয়া গেছে? 2 সুদ পাওয়া গেছে। কততে? 1-এ, তাই না? 2/1 মানে 200%, তাই না? 100 দ্বারা গুণ করব, তাহলে 200% হয়ে যাবে। বোঝা গেল? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। যদি কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 9/4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, আসল যদি 1 টাকা হয়, তাহলে সুদ আসল কত হবে? তার 9/4 গুণ, অর্থাৎ সুদ আসল হবে 9/4। আসল এবং সুদ আসলের অনুপাত কত হবে? 1:9/4। দেখো ফ্র্যাকশানে এসেছে, তাই না? ফ্র্যাকশানকে আবার ইন্টিজারে কনভার্ট করতে হবে, কিন্তু আমরা ডাইরেক্ট ইন্টিজারটাই লিখতে চাই। ঠিক আছে, এই ফ্র্যাকশান রেশিও আমরা লিখব না, ডাইরেক্ট ইন্টিজারটাই লিখতে চাই। এটাকে তো কনভার্ট করা যাবেই, তাই না? কিন্তু আমরা ডাইরেক্ট লিখব। কি করে লিখব? আমরা আসলকে 4 ধরে নেব, এই নিচের পার্টটাকে আসল ধরে নেব। তাহলে কি হবে? আসল যদি 4 ধরি, তাহলে সুদ আসল কত হবে? তার 9/4 গুণ। 9/4 গুণ করো, দেখো 4 4 কাট হবে, কত থাকবে? 9। তাহলে সুদ আসল কত হবে? 9। বোঝা গেল? তাহলে নিচের পার্টটাকে আমরা আসল ধরে নেব। বোঝা গেল? এটা কত বছরের রেশিও বলো? 2 বছরের। তাহলে 1 বছরের রেশিও কি করে বের হবে? পাওয়ারটাকে হাফ করে দেব, ঠিক? তাহলে কত হবে? 4-এর পাওয়ার হাফ 2, 9-এর পাওয়ার হাফ 3। 2 থেকে 3 হয়েছে, তাহলে সুদ কত পাওয়া গেছে বলো? সুদ পাওয়া গেছে 1। কততে? 2-এ। 1/2 মানে 50%। বোঝা গেল? তাহলে বার্ষিক সুদের হার হলো 50%। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। যদি কোনো আসল জটিল সুদে 4 বছরের সুদে আসলে 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, আসল যদি 1 টাকা হয়, তাহলে সুদ আসল কত হবে? তার 16 গুণ, অর্থাৎ সুদ আসল হবে 16 টাকা। আসল এবং সুদ আসলের অনুপাত কত হবে? 1:16। কত বছরের অনুপাত? 4 বছরের অনুপাত।
এক বছর অনুপাত কি করে বের করব? পাওয়ারটাকে 1/4 করে দেব। ঠিক আছে, 1 পাওয়ার 1/4 মানে কি 1, 16 পাওয়ার 1/4 মানে কি 2। কেন 2? কারণ 16 মানে 2 পাওয়ার 4। বুঝে গেল? তাহলে সুদ কত পাওয়া গেল বলো? 1 থেকে 2 হয়েছে, অর্থাৎ সুদ পাওয়া গেছে 1 টাকা। কত টাকাতে? 1 টাকাতে। 1/1 মানে 100%, তাই না? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। 12 থেকে 28 পর্যন্ত প্রশ্নগুলি গত ক্লাসে সলভ করা আমরা শিখে নিয়েছি। এবার 29 নাম্বার প্রশ্নটি দেখো। কোনো টাকা জটিল সুদে 2 বছরে 2750 টাকা এবং 3 বছরে 3125 টাকা হলে আসল কত? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আসল পি টাকা ধরে নিলাম। ঠিক আছে, কি বলেছে? 2 বছরে 2750 টাকা হয়ে যায়। এই পি টাকা 2 বছরে 2750 টাকাতে পরিণত হয়। ঠিক আছে, আর কি বলেছে? 3 বছরে 3125 টাকা হয়। পি টাকা 3 বছরে 3125 টাকা হয়। ঠিক আছে, দেখো পি টাকা 2 বছরে 2750 টাকা হয়, পি টাকা 3 বছরে 3125 টাকা হয়। তাহলে কি আমরা এটা বলতে পারি এই 2750 টাকা 1 বছরে 3125 টাকাতে পরিণত হয়? এটা বলতে পারি, তাই না? তাহলে 1 বছরের রেশিওটা বের করতে পারবো, তাই না? 2750 = 3125। ঠিক আছে, 25 দ্বারা কাট করো। 25 দ্বারা কাট করলে কত হবে? 110। এখানে কত হবে? 125, তাই না? 5 দ্বারা কাট করো, 22। এটা কত হবে? 25। তাহলে রেশিও হলো 22:25। ঠিক আছে, তাহলে 1 বছরের রেশিও পেয়ে গেলাম। এবার 1 বছরের রেশিও পেয়ে গেলাম, তাহলে আমরা 2 বছরের রেশিও বের করতে পারবো। এটা কত? 2 বছরের গ্যাপ আছে না? 2 বছরের রেশিও বের করতে পারবো। কত হবে? 22² = 25², তাই না? বুঝে গেল? 1 বছরের রেশিওকে জাস্ট স্কোয়ার করে দেবো, তাহলে 2 বছরের রেশিও বের হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে 2 বছরের রেশিওটা কত হবে? 484 = 625। ঠিক আছে, এবার দেখো এটা মানে কি জানি আমরা? এটা হলো প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট। কত বছরের অ্যামাউন্ট? 2 বছরের। তাহলে 625 ইউনিটের ভ্যালু হলো 2750। এটা বলতে পারি, একটু মুছতে হবে। তোমরা নোট ডাউন করেছো? করে নাও। দেখো তাহলে আমরা কি বলতে পারি বলো? 625-এর ভ্যালু হলো 2750। 625-এর ভ্যালু হলো 2750। কি বের করতে হবে? প্রিন্সিপাল কত, মানে 484 ইউনিটের ভ্যালু ইন্টু 484 করে দেব। ঠিক, এবার কাট করো। দেখো কত দ্বারা কাট যাচ্ছে? 25 দ্বারা কাট করো। 25 25 625। এটা কত হবে? কাট করো, 110, তাই তো? আচ্ছা, এবার 11 দ্বারা আমরা খুব তাড়াতাড়ি গুণ করতে পারি, তাই না? কি করে গুণ করব? 4, তারপরে 12, 12-র 2, তারপরে 12, হাতে ছিল 1, 13 হয়ে যাবে, হাতে আছে 1, 4 আর 1-এ 5, তাই না? এটা হলো ডিভাইড বাই কত? 25। এবার 25 দ্বারা কি করে তাড়াতাড়ি ডিভাইড করব? 25 দ্বারা কি করে তাড়াতাড়ি ডিভাইড করব? দেখো উপর নিচে 4 দ্বারা গুণ করো, উপরের ভ্যালুটাকে 4 দ্বারা গুণ করো,
তাহলে দেখো নিচে 100 চলে আসবে, তাই না? 4 দ্বারা গুণ করলে কত আসবে বলো? 6, ডাইরেক্ট লিখছি কারণ নিচে 100, দশমিক দিয়ে লিখে দেবো, ঠিক আছে? দেখো কত হবে? 6, 8 আর 1 9, তারপরে 12, 12 2 হাতে থেকে 1, 4 5 20, 21, ঠিক আছে? নিচে 100 আছে, তাহলে দুটা ডিজিটের পরে দশমিক হবে, ঠিক আছে? 212, আচ্ছা একটু ভুল করলাম, সরি, দেখো কি ভুল করেছি, এখানে শূন্য ছিল তো একটা, তাহলে এখানেও শূন্য হবে, বোঝা গেল? এখানেও শূন্য হবে, তাহলে এখানে একটা শূন্য বসিয়ে দাও। এবার 100 দ্বারা ডিভাইড করলে দশমিক আসবে এখানে, তাই না? তাহলে 2129.60, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ছিল, ঠিক আছে? নোট ডাউন করে নাও। কোনো টাকার জটিল সুদে প্রথম বছরে 650 টাকা এবং দ্বিতীয় বছরে 676 টাকা হলে আসল কত? ঠিক আছে, আসলকে পি ধরে নিলাম, তাহলে পি টাকা প্রথম বছরে 650 টাকা হয়ে যায়, তাই না? পি টাকা দ্বিতীয় বছরে 676 টাকা হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি 650 টাকা এক বছরে 676 টাকা হয়ে যায়, তাই না? পি টাকা এক বছরে 650 টাকা হয়ে যায়, 650 টাকা এক বছরে 676 টাকা হয়ে যায়, ঠিক আছে? টাইমের গ্যাপটা সেম আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে রেশিওটা পাবো এখান থেকে সেম রেশিও পাবো, তাই না? তাহলে P/650 এই রেশিওটা কার সাথে সমান হবে? 650 ডিভাইড বাই 676, বোঝা গেল? কাট করো এবার, দেখো 13 দ্বারা কাট যাচ্ছে, তাই না? 5 13 65, 2 6, 13 2 26, 5 13 65 0, ঠিক আছে? আবার 13 দ্বারা করো, 4 13 52, এটা কত হবে? 5 13 65, ঠিক আছে? আবার করো, দেখো 2 দ্বারা কাট করলে এটা 25 হবে, 2 দ্বারা কাট করো এটাকে 25 হবে, বোঝা গেল? তাহলে পি এর ভ্যালু কত হবে বলো? পি এর ভ্যালু হবে 25 × 25 মানে 625, বোঝা গেল? ঠিক আছে, তাহলে 625 হবে অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। চঞ্চল ঘোষ স্যারের বই থেকে জটিল সুদের প্রত্যেকটি প্রবলেম সলভ করা আমরা শিখে নিলাম। এভাবেই প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবে, ঠিক আছে? তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে ক্লাসটি কেমন লাগলো, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। বাই, জয় হিন্দ, জয় ভারত।